কিভাবে বসবাস করে মানুষ এই জায়গার ভিতরে এবং কি জন্য এই জায়গার মধ্যেই বসবাস করে। অনেকেই আছেন যারা দিনের আলো দেখেনি আর কখনো দেখবেও না। এই পুরো শহরটি হোটেল, ক্যাসিনো এবং বিনোদনে ভরা। অনেকেই জানে না এই সুন্দর শহরের নিচে আসলে কি রয়েছে। এই শহরের উপরে মানুষগুলো কতটা সুন্দর করে জীবন যাপন করছে, বিলাসিতায় জীবন কাটাচ্ছে, আর নিচে মানুষগুলো তাদের জীবন মৃত্যু নিয়ে লড়াই করছে। বন্দুক দিয়ে আমার মাথায় গুলি করা হয়েছে। গত রাতে ঠিক এখানেই কেউ একজন মারা গিয়েছে। আবার কে কে আছে জন্ম থেকে এই অন্ধকার জগতের মানুষ। আসলে এই মানুষগুলোর কোনো পরিচয়পত্র নেই, যার কারণে তারা এই জায়গার মধ্যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য জীবন যাপন। পুলিশের ওয়াকিটকি এবং অন্যান্য রেডিও সরঞ্জাম এখানে এত নিচে কাজ করে না। আপনারা যেটা দেখছেন সেটা লাস ভেগাসের নিচের টানেলগুলোর একটি মানচিত্র। প্রায় ১,৫০০ মানুষ এই টানেল ব্যবস্থায় বসবাস করে। অন্যান্য এলাকার মতো এই টানেলগুলোর নিজস্ব নাম রয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এই রাস্তার উপরে মানুষ চলাচল করে, কিন্তু তারা জানে না তাদের পায়ের নিচে মানুষ কি অবস্থায় রয়েছে। চলো তাহলে আমরা এই টানেলগুলোর ভিতরে প্রবেশ করে দেখি। এটা হচ্ছে নারকান, নাকের স্প্রে। যদি কাউকে অবৈধ মাদকের ওভারডোজ সেবন করতে দেখতে পাও, এটা ব্যবহার করে তুমি তাকে সাহায্য করতে পারবে। তারপর তুমি অ্যাম্বুলেন্স ডাকার জন্য 30 মিনিট সময় পাবে। রব না থাকলে আমরা ভিতরে প্রবেশ করতে পারতাম না, যে সেখানের মধ্যে 5 বছর পর্যন্ত জীবনযাপন করছে। প্রবেশ দরজাটা লোহার ছাউনি দিয়ে ঘেরা রয়েছে, যাতে করে ময়লা আবর্জনা বাইরে থেকে। তোমার জীবনে সবচেয়ে খারাপ কোন ঘটনাটা এই টানেলের মধ্যে ঘটেছিল? কয়েক বছর আগে যে প্লাবনটা হয়েছিল, আমার 2 জন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তারা ডুবে গিয়েছে। এই দেশের মাটিগুলো অত্যন্ত শক্ত, যার কারণে মাটি পানিগুলো চুষে নিতে পারে না। তাই শহরে বন্যা থেকে বাঁচার জন্য এই টানেলগুলো দিয়ে পানি যাতায়াত করা হয়। এখানে অনেক আবর্জনা। আমরা প্রথমে নেটের কাছে গেলাম, সে আমাদেরকে প্রবেশ করার জন্য নিষেধ করল। আমি টানেলের গভীর অংশগুলো থেকে দূরে থাকি, কিন্তু এটার কারণ কি? শুধু অজানা ভয়। আমি জানি না নিচে কি আছে। যত নিচে নামবে টানেলগুলো তত সরু আর নিচু হতে থাকে, এবং একসময় শুধু হামাগুড়ি দেওয়ার অবস্থা থাকে। আমি যতদূর জানি এই টানেলগুলো প্রায় 7 তলা পর্যন্ত নিচে নেমে যায়। এই টানেলে যত বিপদই হোক না কেন, ট্রবি তার সবকিছুর মুখোমুখি হয়েছে। আবার ঘোর অন্ধকারে, বুঝলেন, ঘুটঘুটে কালো। টানেলের গভীরে আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল? একবার আমার উপর আক্রমণ হয়েছিল। তারা ছিল 3 জন। তাদের একজন একটা বিরাট চাপাতি নিয়ে আমার জায়গায় ঢুকে পড়ে। সে বিশাল লোক, তো আমি নিজেই নিজের মতো সামলে নিয়েছিলাম। কিন্তু আমি একটা ঝুড়ি আর লাঠি দিয়ে সাইডে ঘুরিয়ে দিলাম, ঝটপট মালাটপ বানিয়ে ফেললাম, আর এতেই সেই যাত্রায় বেঁচে যাই। কেউ আছেন এখানে? মনে হচ্ছে আমরা কারো এলাকায় প্রবেশ করেছি। কেউ আছেন? আপনাদের কাছে ফ্ল্যাশ লাইট আছে? দেখি আমার ব্যাগে একটা আছে কিনা। কি একটা অবস্থা! এই, সব ঠিকঠাক চলছে তো? এই মহিলাটি খুব সম্ভবত মাদকে আসক্ত, এবং সে নরকান চাইলো। যদি তুমি ঠিকভাবে পথ চিনে চলতে পারো, উপরে না উঠেই পুরো টানেলটি মাটির নিচে থেকেই ঘুরে বেড়ানো সম্ভব। যদি ভালো করে টানেলগুলোর গঠন জানো, তাহলে দেখবে সব একে অপরের সাথে সংযুক্ত। মানে সাধারণ রাস্তার মতো? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই। এই টানেলটা তোমাদের কাছে বাসার মতো নাও লাগতে পারে, কিন্তু অনুমতি ছাড়া কারো এলাকায় প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর অস্ত্র ব্যবহার করতে একবারও ভাববে না তারা। এটা দিয়ে আমি গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ও মাই গড! আমরা এখন শহরের একদম মাঝামাঝি আছি, আর উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তারা আসলে এই মাটির নিচে থাকা মানুষের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এই সুড়ঙ্গ দিয়ে আলো বাতাস ভিতর প্রবেশ করে, যার কারণে মানুষ বেশিরভাগ এই জায়গার মধ্যেই বসে থাকে, কারণ তারা এই জায়গা থেকে পুলিশের ভয়ে বাহির হতে পারে না। আরো কিছু দূর হাঁটার পরে আমরা সেম আরেকটি জায়গা দেখতে পেলাম। ছিদ্রগুলো দিয়ে যতটুকু বোঝা যাচ্ছে, উপরে মনে হয় একটা হোটেল রয়েছে, যে জায়গায় মানুষেরা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। নিচে মানুষগুলো জীবন মৃত্যু নিয়ে লড়াই করে। দিনে 2 বার হোটেলগুলো তাদের ফিল্ট্রেশন সিস্টেম চালু করে। সেই কারণে অনেকদিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও চারপাশ এখনো ভেজা। এখানের বাজে গন্ধগুলো খুবই অসহনীয়। আর কিছু নির্দিষ্ট চ্যানেলের মধ্যে শহরের বিভিন্ন জায়গা থেকে পানি ঢুকে আসে, আর কেউ কেউ সেগুলোকে গোসল করা এবং খানার জন্য ব্যবহার করে। এখানে চতুর্পাশে অনেকগুলো টানেল। এখানে তুমি গার্ড ছাড়া আসলে হারিয়ে যাবে। শুধু তাই না, গার্ড ছাড়া এখানে আসাও অসম্ভব। কেউ এখানের মধ্যে একটা নোট রেখেছে, আর একটা ক্রিশ্চিয়ান ফেস। বোঝা যাচ্ছে এখানে হয়তো কেউ মারা গিয়েছিল। এখানের মধ্যে অনেক বাইসাইকেল রয়েছে। তারা এগুলো রিঅ্যাসেম্বল করে বিক্রি করতে পারে। কারণ বাইক এখানে গাড়ির মতো চলাচলের একমাত্র উপায়। বাইক না থাকলে তোমাকে সব সময় হাঁটতে হবে। এটা সত্যি এক দুঃস্বপ্ন। ভিতর হাঁটতে অনেক সময় লাগে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আমি এখানে 2.5 বছর থেকেছি, কখনো ফ্ল্যাশ লাইট ব্যবহার করি। তাহলে আলো ছাড়া আপনি পথগুলো কিভাবে চিনতেন?
আমি দেয়ালে হাত রাখতাম। টানেলগুলো আমি মনে মনে চিনি, একদম নিজের বাড়ির মতো, পার্থক্য নেই। এটা কি টনি? যখনই টানেলের ভিতরে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, আমাদের গা শিউরে উঠল এবং অন্যরকম অনুভূতি জাগালো। কারো কারো কাছে এই জায়গাটি নিরাপদ এবং প্রাণবন্ত আশ্রয়। এখন আমরা সাক্ষাৎকার নিতে যাচ্ছি টনি ভাইয়ের কাছ থেকে। তার সমস্ত জিনিসপত্র কেমন জানি একটা গোছালো গোছালো মনে হচ্ছে। আমি চ্যানেলে 6 বছর ধরে আছি। আগে এখানে ভালো মানুষও ছিল, একটা সমাজ বোধ ছিল, কিন্তু এখন মানুষ এসেছে যারা নিজেদের ছাড়া আর কিছুই ভাবে না, এরকম বুলিদের মতো আচরণ করে। ওই পাশে এক বোকা লোক আগুন লাগিয়েছিল শুধুমাত্র কারণ সে খারাপ লোক হতে চায়। আগুন টনির কোনো ক্ষতিই করেনি, কিন্তু তার একমাত্র সঙ্গী ভিরানটি প্রায় তার প্রাণ হারিয়েছে। এটাকে দেখো, নাকের ডগা থেকে লেজের ডগা পর্যন্ত পুড়ে গিয়েছিল। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ, 5 দিন পরেও এটি বেঁচে আছে। এখানে টয়লেটের ব্যবস্থা কেমন? এখানে পানি বাড়তে মাত্র 10 মিনিট লাগে, তখন পানির উচ্চতা 2.5 মিটার পর্যন্ত হয়। হ্যাঁ, 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? হয়তো এখানেই থাকবো, কিন্তু আশা করি না। আমি সারা জীবন এখানে কাটানোর পরিকল্পনা করিনি। আমার বয়স হয়ে যাচ্ছে এখন 57 বছর। আমি এখনো তৈরি না। আমাদের প্রায় 10 মিটার পথ দেখিয়ে নিয়ে যাওয়ার পর টনি তার নিজের জায়গায় ফিরে যেতে চাইলেও অবশ্য আমরা তাকে 1 সপ্তাহের খাবার ও জিনিসপত্র দিয়ে টানেলের গভীরে হাঁটতে শুরু করলাম। এখানে যে কোনো কিছু ঘটতে পারে। কেউ হঠাৎ টানেলে ঢুকে তোমার জিনিসপত্র চুরি করে চলে যেতে পারে, এমনকি আক্রমণও করতে পারে। কেউ জানবেও না। এটা তো রাস্তা না যেখানে কেউ দেখে পুলিশ ডাকবে। নিচে সবকিছু অন্যরকম। শান্ত লাগলেও কয়েক ঘন্টার মধ্যে নরকে পরিণত হতে পারে যদি ভুল লোক এসে পড়ে। আমরা যতই গভীরে যাচ্ছি, আমাদের সামনে কি আসতে চলেছে সেটা আমাদের নিজেরও ধারণা নেই। এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে কিছু টানেলবাসী অ্যালুমিনিয়াম দিয়ে পাত্র বানায় এবং নিচে আগুন ধরিয়ে সেটা দিয়ে তাদের খাদ্য জোগাড় করে। ভিতরে অনেক ইঁদুর রয়েছে। আরেকটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। আমরা সবাই ওইদিকে অগ্রসর হলাম। আমি একটু পাগলাটে মানুষ, একদম কুকু বানানা টাইপ। মাকে দেখতে লাস ভেগাসে এসেছিলাম, তারপর এখানকার এক লোকের প্রেমে পড়ে গেলাম, তাই এখানে এসে পড়েছি। এরা এখন আমারই মানুষ। আপনি কতদিন যাবত এখানে রয়েছেন? প্রায় 5 বছর হবে। আর কতদিন আপনি এখানে থাকতে চান? অন্তত আজ পর্যন্ত আমি কখনো ভবিষ্যতের কথা ভাবি না। টানেলের সবচেয়ে খারাপ দিকটা কি মনে হয় আপনার? সম্ভবত টয়লেটের অভাব, আর অন্ধকারটাও মাঝে মাঝে খুব কঠিন লাগে। আমি একদম অন্ধকারে বসে থাকতে পারি না, ছোটবেলার মতোই ঘাবড়ে যাই। অন্ধকার মানে শুধু আলো আর অনুপস্থিতি না, এটা যেন এক সত্তা যা তোমাকে ঢেকে ফেলে এবং পৃথিবী থেকে মুছে দেয়। এখানকার মানুষেরা চুরি করে এবং ডাস্টবিনের খাবার খেয়ে বেঁচে থাকে। এখানকার বেশিরভাগ লোকে স্মোকিং করে। এখানকার মানুষেরা তো এক একজন এক এক ধরনের জিনিস তালাশ করে। আসলে তুমি কি তালাশ করো? আমি মাতাল টুরিস্টদের ফেলে যাওয়া জিনিস সংগ্রহ করি। ওরা লুই ভিটনে গিয়ে $3000 একটা টি শার্ট কেনে, তারপর স্লট মেশিনে $100 জিতলে এতটাই উত্তেজিত হয় যে লাফালাফি করতে করতে সেই $3000 জিনিসটাও সেখানেই ফেলে যায়। 2 দিন পরে মনে পড়ে যে ওরা সেই টাকা খরচ করে ফেলেছে, কারণ সারাদিন রোদে বসে মদ খেয়ে পড়ে থাকে। আর ভেগাসে এসে সম্ভবত দিনে $10,000 হারানোর পরিকল্পনাই ওদের থাকে। মানুষ হাজার হাজার ডলার মেশিনে হারায়। এটা নিয়ে তোমার কি মন্তব্য? এটাই আমেরিকান ধারা, বিলাসিতা, অপচয় আর পাপাচার। এই কারণেই তো মানুষ এখানে ছুটি কাটাতে আসে। এরপর অন্ধকার হাজির হলেন বেভালি। আপনি এখানে ঠিক কতদিন যাবত রয়েছেন? প্রায় 8-9 বছর হবে। বৃষ্টির সময় এখানকার অবস্থা কেমন হয়? ভয়ঙ্কর, সত্যি খুব ভয়ানক। আমি 2 বার এর মধ্যে পড়েছি। একবার তো সত্যি মনে হয়েছিল আমি আর বাঁচব না। লাস ভেগাস সম্বন্ধে আপনার ধারণা কেমন? ওটা যেন দেয়ালের ওয়ালপেপারের মতো, দেখতে সুন্দর, ভেতরে ফাঁপা। এই বিশাল ক্যাসিনোগুলো কিন্তু বিজয়ীদের টাকা দিয়ে বানানো হয়নি। আপনি কি মাঝে মাঝে আপনার জায়গা পরিবর্তন করেন, নাকি সবসময় এখানেই থাকেন? অবশ্যই জায়গা পাল্টাই। টানেলে থাকার সবচেয়ে কঠিন দিক আপনার কি মনে হয়? বছর ধরে পড়ে থাকা শুধুমাত্র একটি ভাষায় প্রকাশ করলেন। ওহ, ওখানকার মানুষ। এমন গভীরেও চতুর্পাশে ছড়িয়ে ছিটে রয়েছে নানা ধরনের জিনিস। কিছু বন্যার কারণে চলে আসছে, আর কিছু মানুষ ঠেলা গাড়ি দিয়ে নিয়ে আসছে। হঠাৎ আমরা দেখলাম দেয়ালে অদ্ভুত ছায়া আসছে। গুলি করো না, আমরা কোনো ক্ষতি করতে আসিনি। এই আবর্জনাগুলো দেখুন। হ্যালো, কেমন আছো?
আমরা প্রথমে তাকে কিছু জিনিস অফার করলাম, তারপর তিনি আমাকে তাদের বাসস্থানে নিয়ে গেল। এটা হচ্ছে তার কুকুর, আর এই টেবিলটার মধ্যে এসে তার নানা ধরনের জিনিসপাতি রেখে, হয়তো এটা তার কাজের টেবিল। 6 বছর আগে আমি একাই ভেগাসে চলে আসি। আমার বাবা মা 2018 সালে মারা যান। তারপর থেকে প্রায় 2 বছর ধরে, হয়তো আরো বেশি, আমি এই টানেলে আছি। কিভাবে পানি এবং খাবার সংগ্রহ করেন? এখানে কোনার পাশে একটা ফায়ার হাইড্রেন্ট আছে, ওটাই চালু করি। আমার ফুড স্ট্যাম্প কার্ড আছে, কিন্তু যদি খুব দরকার পড়ে, খুবই দরকার, তখন আমি খাবার চুরি করি। এই জায়গাটা কি আপনার কাছে বেশি নিরাপদ মনে হয়? অন্য জায়গার মতোই পিছে চোখ রাখতে হয় সবসময়। আপনার কপালে ওই দাগটা কিভাবে হয়েছিল? একটা কাঠের তক্তা দিয়ে মাথায় মারা হয়েছিল, 11টা সেলাই লেগেছিল। ওখানে? হ্যাঁ। কিন্তু কারণ কি ছিল? একটা সাইকেল নিয়ে ঝামেলা হয়েছিল। এই এলাকায় সাইকেল খুব দামি জিনিস, অনেকেরই দরকার হয়। কেউ তার জীবন হারিয়েছে, আপনি কি এমন কোনো মুহূর্ত দেখেছেন? দুর্ভাগ্যজনকভাবে হ্যাঁ, একবার শুনলাম কেউ ঢুকলো, তারপর দুটো গুলির শব্দ, ওর পিঠে আর গলায় গুলি লাগে। দেখি লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে, সাদা টি শার্ট পরে, আর সেটা মুহূর্তেই লাল হয়ে যাচ্ছে। তার নিজের ভাই গুলি করেছিল। এই জায়গাটা মানুষের কাছে কেমন মনে হয়, মানে অনুভূতিটা কেমন পায়? অনেকেই সহ্য করতে পারে না। এমন লোকও আছে যারা বছরের পর বছর সূর্যের আলো দেখেনি, আর হয়তো কখনো দেখবেও না। সত্যি? হ্যাঁ, আমি এমন কিছু আগে কখনো দেখিনি। রাতে মনে হয় কেউ আমার তাঁবুর বাইরে হাঁটছে, বেশিরভাগ সময় বাইরে গিয়ে দেখি কেউ নেই। এখানে কার সাথে কখন কোথায় দেখা হয়ে যাবে কেউ বলতে পারে না। এই নরকের মধ্যে বসবাসকৃত বেশিরভাগ মানুষ এই অন্ধকারে তার আইডি কার্ড হারিয়ে ফেলেছে। এই দেশের মধ্যে আইডি কার্ড ছাড়া কোনো ঘর ভাড়া, কোনো রকম সহযোগিতা পায় না সরকারের কাছ থেকে। শুধু ঘর ভাড়া নয়, এমনকি কোনো চাকরি পর্যন্ত পায় না, কারণ তাদের কোনো অস্তিত্ব নেই। পরিচয় না থাকা বড় বাধা, কিন্তু পুরো সমস্যা এটা নয়। হ্যাঁ, এসব কাগজ দরকার, কিন্তু আজ যদি আমি ওদের প্রত্যেককে আইডি কার্ড দিয়ে দিই, কালো আইডি কার্ডগুলো এখানেই পাওয়া যাবে। একই সঙ্গে অনেক কিছু ঘটে, ট্রমা, মানসিক স্বাস্থ্য, এইসব বিষয় নিয়েও কাজ করতে হবে। আমি নিজেও 2-3 বছর রাস্তায় ছিলাম। এক রাতে দেখি 3 জন লোক রাস্তার মাঝে তলোয়ার নিয়ে লড়ছে। ক্লিং ক্লিং শব্দ শুনলাম, তারপর রক্তপাত দেখলাম। আমি তাকিয়ে দেখলাম, কিন্তু আমার ভেতরে কিছুই হলো না। এটাই হয় এখানে, মানুষ এমন দৃশ্য দেখতে দেখতে ট্রমাটাইজড হয়ে যায়। ফিলের সুইমিং পুল সহ একটা বাড়ি ছিল, তার জীবনটা ছিল অনেক সুন্দর। দুর্ভাগ্যবশত সেও এখন এই জায়গার বাসিন্দা। এখানে নিচে পুলিশদের ওয়াকি টকি বা রেডিও কিছুই কাজ করে না। সত্যি? হ্যাঁ, এই কারণে অনেকেই নিচে চলে আসে। কতদিন যাবত আপনি এই চ্যানেলে রয়েছেন? 8 থেকে 10 বছর হবে। এই চ্যানেলে আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল? সম্ভবত বন্যায় আটকে পড়া। এখানে পানি বাড়তে মাত্র 10 মিনিট লাগে। তখন পানির উচ্চতা 2.5 মিটার পর্যন্ত হয়। কোনো সতর্কবার্তা থাকে না, শুধু দূর থেকে পানির শব্দ শুনে বোঝা যায় সেটা আসছে। আগে এখানে একটা সাইনবোর্ড ছিল, লেখা ছিল দ্য কারেন্ট নেভার লুজ, মানে স্রোত কখনো হারে না। কথাটা একদম ঠিক। আমরা অনেক মানুষ হারিয়েছি এই টানেলে। সবচেয়ে কষ্টের বিষয় হলো বছরের পর বছর ধরে জোগাড় করা জিনিস এক বন্যায় সব ভেসে যায়। এই সাক্ষাৎকারের কয়েক সপ্তাহ পরে আমরা খবর পেয়েছি ফিল মারা গিয়েছে। হঠাৎ করে আমাদের চোখ পড়লো টানেলের উপরের দিকে, যেখানের মধ্যে জমে রয়েছে সাদা অনেক কলিশের দাগ। দেখুন, পানি লিক করছে। ওগুলো আসলে ক্যালসিয়াম জমে গিয়েছে পানির সঙ্গে। বৃষ্টির পানি অতিরিক্ত এক জায়গা দিয়ে চলাফেরা করার কারণে এরকম দাগ হয়ে থাকে। কে জানে কতবার এই বন্যার পানি তাদের ঘরবাড়ি এবং জীবন কেড়ে নিয়েছে। এই ট্রেনের মধ্যে ছোট ছোট জলকাদার এবং ঠান্ডা হাওয়া খুবই বিরক্তিকর। ও মাই গড, আমাদেরকে এত কাঁচরার ভিতর দিয়ে যেতে হবে। এই জায়গার দুর্গন্ধটাও আমার সহ্য হতেছে না। তার চেয়ে কষ্টকর হলো এই রাস্তা দিয়ে হাঁটার সময় সব কাঁচরাগুলো যেন আমার জুতার ভিতরে ঢুকে যাচ্ছে। এই জায়গাটা এতটাই নোংরা যে মৃত ইঁদুর পর্যন্ত পাওয়া যাচ্ছে। মনে হয় এটা ফসে গিয়েছে। এসব কি ক্যাসিনোর জিনিসপত্র? আমার কিন্তু এই জায়গা দিয়ে হাঁটতে আর ইচ্ছে করতেছে না, কিন্তু কি করার, তার পরবর্তী জায়গায় যে যেতেই হবে। এখন আমরা হাঁটছি চ্যানেলের গভীর থেকে গভীরে রবের এক পুরনো বন্ধুকে খুঁজে পেতে, যে এই জায়গার মধ্যে 10 বছর যাবৎ বাস করছে। অবশেষে আমরা তাকে খুঁজে পেলাম। তার এই জায়গাটা দেখে যেন একটা আন্ডারগ্রাউন্ডের আর্ট স্টুডিও মনে হইতেছে আমার। সে তার এই জায়গাটাকে কত সুন্দর করে আর্ট করেছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো শুধুমাত্র একটি ভারী বৃষ্টি সবকিছুকে তছনছ করে দিতে পারে। এখানের মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই জায়গাটাকে সাজানো হয়েছে ট্যানেলের মধ্যে পরিত্যক্ত জিনিস দ্বারা। তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলাম। যে আমি বন্যার টানেলগুলোর ভেতরেই থাকি, মানে মোটামুটি চিরকালই আছি। 8-9 বছর হয়ে গেল। আমি যখন প্রথম এখানে এলাম আমার সব লাগেজ চুরি হয়ে যায়, আইডি এবং অন্যান্য সবকিছু। মানে আমি ভেগাসে এসেছিলাম পকেটে মাত্র $27 নিয়ে। এখানে আসলে কোনো জায়গায় নিরাপদ না। কখনো অন্য গৃহহীনরা লুটে নেয়, কখনো পুলিশই লুটে নেয়। এটাই সেই জায়গা যেখানে তার প্রতিটা দিন শুরু এবং শেষ হয়। পুলিশেরা নিচে এলে তোমাদের সাথে কিরকম আচরণ করে?
কি? হ্যাঁ, আমাদের জেলে নেয় ট্রেসপাসিং এর জন্য। কিন্তু এই জায়গাটি কার? এটা স্টেটের সম্পত্তি, কারণ এটা বন্যা নিয়ন্ত্রণ এলাকা। ওরা আসলে যে কোনো কারণে জেলে নেয়। আমি আগের রাতেই জেলে গেছি, কারণ আমি বুলেভার্ডে ছিলাম। এরাই হলো সমাজের অবহেলিত মানুষ। সরকার তাদেরকে সব জায়গায় নিষিদ্ধ করে রেখেছে। সাধারণ মানুষেরা এদেরকে অপরাধী ভেবে, কিন্তু যে এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে ক্লান্ত, সময়ের সাথে সাথে সে আসলে টিকে থাকার কৌশল শিখে গিয়েছে। এখানে আসলে খাবার আর পানি দুটোই ঠিক মতো পাওয়া যায় না। পেছনে একটু পানি আছে, কিন্তু ওগুলো নোংরা পানি। আমি সাধারণত মানুষরা ফেলে দেয় তাই খাই। যা কিছু দেখেছেন সবে আমি ডাস্টবিন থেকে পেয়েছি। আপনি এখানে গোসল করেন কিভাবে? একটা 20 লিটার বালতির পানি দিয়ে। কিছু মনে করবেন না, আপনার চোখে ঠিক কি হয়েছিল? হ্যাঁ, আমার মাথায় 45 ক্যালিবারের গুলি করা হয়েছিল, এর কিছুই মনে নেই। আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল এখানে? সম্ভবত পুরো ভৌতিক ব্যাপারটাই, যেন কিছু একটা আমাকে অনুসরণ করছে। আমি দানবও দেখেছি। ওরা জিনিস নাড়াতে পারে, গায়েব করতে পারে। আমি বিছানায় শুয়ে থাকলে বিছানাটাই নড়িয়ে দেয়। মানুষের কণ্ঠ নকল করে, বাইরে থেকে ডাক দেয়, টানেলের ভেতর আমার নাম ধরে ডাকে। তুমি শুধু পেছনের অংশে গিয়ে টর্চ লাইট ছাড়া 15 মিনিট দাঁড়িয়ে থাকো, তারপর জানিও কেমন লাগে। নির্দিষ্টভাবে আপনি ঠিক কি কি দেখেছিলেন? দেখতে মানুষের মতো, খুব পাতলা, হয়তো 6 ফুট 5 ইঞ্চির মতো লম্বা, নাকটা খুব সুচালো, হাত পা নেই, অসাধারণ মসৃণ ভাবে নড়াচড়া করে। পুরো অন্ধকার হলে একেবারে স্পষ্ট দেখা যায়। এটা কুচকুচে কালোর থেকেও বেশি কালো। ওটাই তাপমাত্রা কমিয়ে দেয়। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি? 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? হয়তো মৃত অবস্থায়, সঠিক জানি না। আসলে সবাই গৃহহীনতার থেকে মাত্র 2টা পেচেক দূরে অবস্থান করছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে আরেকজনের কাছে চলে আসলাম। ভাই, এখানকার জীবন কেমন? এটা জীবন না, আপনার কি পরিবারের সাথে কোনো যোগাযোগ আছে? খানিকটা। আপনি এখন কি করছেন? ওরা কি ভাবছে? ওরা জিজ্ঞেস করে না। এই চ্যানেলে থাকার আগে আপনি কি করতেন? এর আগে আমি পরিবার কেন্দ্রিক মানুষ ছিলাম। আমার 2 ছেলে, 1 মেয়ে আছে। তারা এখনো বাইরে থাকে। আমার ছেলের বয়স গত মাসেই 17 হলো। আপনি শেষ কখন তাদের দেখেছেন? 10 বছর আগে। টানেলের ভিতরে আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল? যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কেউ মারা গিয়েছে গত রাতে। গত রাতে? হ্যাঁ, গত রাতে। কিভাবে? ওভারডোজ। জীবন মূল্যবান এবং সংক্ষিপ্ত। 10 জনের মধ্যে এই 7 জনই হচ্ছে আমেরিকান। আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না তারা নিজেদের দেশের মধ্যেও কতটা কষ্টে রয়েছে। যা হোক, এই ভিডিওটা শুট করা হয়েছিল আজ থেকে আরো 4 বছর আগে। এই ভিডিওর আসল ভয়েস ইংলিশে হওয়ার কারণে সবকিছু ভালোভাবে বোঝাতে পারিনি আমি তোমাদেরকে।